যতক্ষণ পারবে পরিচালকের কাছ থেকে চিনিয়ে নিই, তারপরে যা হোক না হোক। এখানকার মেন্টালিটি আমি জানি, এটা কিন্তু আমাদের অন্য রাষ্ট্রে এসব নেই। বোম্বে আমরা আজকে এসেছি একটা আনকমন টপিক নিয়ে আপনাদের সামনে আড্ডা দিতে। আনকমন এই কারণে বলছি, সবাই সিনেমা হিট করলে বা সিনেমার জন্য যেসব ইন্টারভিউ তোলা হয় সেগুলো মূলত পরিচালকদের আর অভিনেতা অভিনেত্রীদের, কোনো কোনো ক্ষেত্রে ক্যামেরাম্যানেরও হয়ে থাকে, কিন্তু প্রডিউসার বা প্রযোজকের ইন্টারভিউ আজ অবধি কোনো চ্যানেল নিয়েছে বলে আমার জানি না। তা আমাদের প্রথম প্রডিউসারের ইন্টারভিউ, আমাদের সঙ্গে আছেন দেবাশিস দা। দেবাশিস দার সঙ্গে গল্পের ছলে আমরা জেনে নেব তার প্রডিউসার হওয়ার কথা। দেবাশিস দা, এত কিছু থাকতে মানে আপনি সিনেমার প্রতি নিশ্চয়ই একটা ভালোবাসা আছে, সিনেমায় কেন টাকা ইনভেস্ট করতে এলেন? মানে সবকিছুতে একটা প্রথম থাকে। সবার আগে আমি এটুকু বলি যে তোমরা যে উদ্যোগটা নিয়েছো, এই যে একটু আগে বললে যে কোথাও কোনোদিন কোনো মিডিয়া চ্যানেল বা নিয়েছে, হয়তো খুব কম সংখ্যক, তবে নেওয়া হয় না জেনারেলি প্রডিউসার বা প্রযোজকের ইন্টারভিউ, এটা নেওয়া হয় না। এই জন্য তোমরা যে উদ্যোগটা নিয়েছো, থ্যাংক ইউ ওয়েব মিডিয়াকে। হ্যাঁ, তোমার কি বলছিলে কোশ্চেনটা তোমার, যে সমস্ত কিছুর একটা আরম্ভ থাকে, আমি কেন প্রডিউসার বা প্রযোজক এটা বেছে নিয়েছি, তাই তো? এটা বেসিক্যালি যেমন আমি আগে চাকরি করতাম, আমি আগে সিএসসি তে চাকরি করতাম। তো করতে 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 আমার ছোটবেলা থেকেই একটা, সবারই, শুধু আমার বলে না, সবারই একটা প্যাশন থাকে সিনেমা বা এই মিডিয়াতে আর কি। মিডিয়া বলো, তোমার গ্ল্যামার ওয়ার্ল্ডে ছোটবেলা থেকে তেমনি আমারও ছিল, যে কোনো কারণে অতদিন ধরে হয়ে ওঠেনি। তো চাকরি করতে করতে হঠাৎ কি হলো, এক সময় আমার ওখানে, আমি যেখানে একটা কলিয়ারিতে চাকরি করতাম, সিএসসির একটা ক্যাপটিভ কোল মাইন্স আছে আসানসোলে। তো আসানসোলে কলকাতার কোনো একটা হাউস, ওখানে শুটিংয়ে গেল। শুটিংয়ে যাওয়াতে ওরা কলিয়ারি খুঁজছিল, তো কলিয়ারি সার্চ কোথাও পাচ্ছিল না, বিকজ তখন গুন্ডের শুটিং চলছিল, হিন্দি সিনেমা গুন্ডের শুটিং চলছিল। তো সেই সময় আমারই এক বন্ধু আমাকে বলে যে এরকম ওরা খুঁজছে, তো তোদের কলিয়ারিটা কি কিছু ব্যবস্থা করে দিতে পারবি? তো যাই হোক, আমি সেই সব বসেদের রিকোয়েস্ট করে বলে পারমিশন করিয়ে দিয়েছিলাম। এবং ওই সিনেমাটা যখন শুরু করেছিল তখন আমি খুব কাছ থেকে দেখেছিলাম, ওই সিনেমাটা আমারও ইনফ্যাক্ট অভিনয় আছে। তো কাছ থেকে দেখতে দেখতে আমার সিনেমায় আসার প্রতি একটা টান আরো বেড়ে গেল, ছোটবেলা থেকে ছিল, এখন আরো বেড়ে গেল। তো সেই জায়গা থেকে মেইনলি আসা আমার এখানে। আচ্ছা, এই যে আপনি অভিনয় করলেন, এটা কি অভিনয়টা প্রথম না অভিনয় বরাবরই করে এসেছেন? না, অভিনয় তো আমি এর আগে, এটা আমি আমার যেটা সিনেমা আমি যেটা 8 তারিখে রিলিজ করলাম, সেটা তো আমার নিজস্ব হাউসের সার্কাসের ঘোড়া। এখানে শুধু আমি করিনি, এর আগেও আমি 3-4টে সিনেমাতে আমি অভিনয় করেছি, মানে বড় হাউসেতে। তো সেগুলো সুযোগগুলো কিভাবে, মানে নিজে টাকা ইনভেস্ট করে? না 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 না, একদমই না, একদমই না। অভিনয়ের খাতিরে, ওই যে বললাম যে ওখানে একটা এত বড় ওদের কর্মকাণ্ড ওখানে হলো, তাতে আমি মেনলি উদ্যোগ নিয়ে, দায়িত্ব নিয়ে ওদেরকে শুটিং করানোর ব্যাপারটা করিয়ে দিয়েছিলাম। তো সেই সুযোগে ওনাদের মধ্যে একটু দয়া হয়েছিল যে না ভাই, একে একটা রোল, একটা প্রস্তাবটা ওনারাই দিয়েছিলেন যে দেবাশিসদা করবে, আমাকে বলেছিল। সেটা জয়দীপ দা আছে, জয়দীপ মুখার্জি ডিরেক্টর, তো উনি আমাকে বললেন যে দেবাশিসদা তোমাকে কিন্তু একটা অভিনয় করতে হবে। আমি পারবো না ভাই, আমি কোনোদিন করিনি। বললাম না না, কোনো ব্যাপার নাই, করতে হবে বলে ওই স্টার্ট হয়েছিল তখন। তারপরে জয়দীপ দা 2-3টে সিনেমা পর আমাকে সুযোগ দিয়েছেন, উনি করেওছি। তারপরে তো আমারটা তো করলাম একটা। তো সার্কাসের ঘোড়ায় কি আপনার প্রথম প্রযোজনা? হ্যাঁ, না প্রথম প্রযোজনা মানে
বিগ বড় মুভিতে প্রথম ওটাই আমার নিজস্ব প্রোডাকশন এবং আমার প্রযোজনা। এর আগেও আমি একটা ছোট্ট শর্ট ফিল্ম করেছি 2013 প্রবাবলি 13তে দুগ্গা বলে একটা শর্ট ফিল্ম আমি করেছিলাম, যেটা আমার ইয়েতে কি বলে ফিল্মিঙ্গো যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় ওখানে নমিনেট হয়েছিলাম। ওখান থেকে আমরা অ্যাওয়ার্ডও নিয়ে এসেছিলাম। তো ওইটা আরো আমাকে ইন্সপায়ার করেছিল। যখন অ্যাওয়ার্ডটা এলো তখন আমি চাকরি করতে করতে ওটা করেছিলাম শর্ট ফিল্ম। তো ওইটা পাওয়ার পর আমার মাথা ঘুরে গেল, না বাহ বাহ ভালো তো দিয়ে আস্তে 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 এইদিকে ইনভলভ। হ্যাঁ, ওটা পরিচালক ছিল কি নাম ওর আমার এসব মনে পড়ছে না, এই খুব ইয়ং ছেলে, আমি একটু পরে মনে পড়লে বলছি। খুব ইয়ং ছেলে, ওর নাম যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওটা অভিনয় করছিল অঙ্কিতা আর প্রান্তিক ছিল। খুব সুন্দর ছোট্ট 15 মিনিটের সিনেমা। তো প্রাইজ পেয়েছিলাম বোম্বেতে। আর কি যেন বলছিলাম, হ্যাঁ ওটাতে মাথা ঘুরে গেল। আস্তে 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 চাকরির দিকে মনটা কমতে থাকলো, সিনেমার দিকে বাড়তে থাকলো। এভাবে রেশিও বেড়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, তো আপনি তো পরিচালনা বা অভিনয়টাও বেছে নিতে পারতেন, প্রযোজনাটা বেছে নিলেন। হ্যাঁ, তো আমি যে বয়সে স্টার্ট করেছি সে বয়সে আর অভিনয়ের জন্য খুব একটা ডাকবে না। তো যে কোনো কারণে যেভাবেই হোক না কেন এতে ইনভলভ হতে থেকে চেয়েছিলাম। আর ওই যে বললাম যে প্যাশন সিনেমা করো, তো দেখি কে সুযোগ দেবে না দেবে, তার থেকে আমি নিজেই করি, নিজেই সুযোগ নেবো, এটা একটা ব্যাপার। আর ডেফিনেটলি যখন আমি চাকরি থেকে এইদিকে মনটা দিলাম তখন তো খেতে খাওয়া দাওয়া তো করতে হবে, পেটটা তো চালাতে হবে। তখন এটাকেও দেখলাম আমার প্যাশন আছে, এখান থেকেও ব্যবসাটা যদি বিজনেসটা স্টার্ট করতে পারি সেরকম ভাবে, সেই জন্য এদিকে আসা। তো এখানে এসে আপনি কতটা সফল আর কতটা আশাহত? দেখুন এই আমার তো হ্যাঁ সফল তো প্রথমে এসেই তো সফল হওয়া যায় না। আর আশা করছি যে আমি যেভাবে কাজ করছি আগামী দিনে নিশ্চয়ই সফল হব, এবং সফল হওয়ার আশা রেখেই তো মানুষ কাজ করে। বাদ বাকি সবই উপরওয়ালা ঈশ্বরের ইচ্ছা, এবং তার সাথে সাথে শুধু তাদের ইচ্ছা নয়, আমি যদি ভালো কাজ করতে পারি এবং আমার আশেপাশের লোকগুলো যারা আমার সঙ্গে জড়িয়ে, যেমন ডিরেক্টর আছে, ডিওপি আছে, সমস্ত প্রোডাকশনের যারা হ্যান্ডস আছে, তারা যদি ঠিকঠাক ভাবে আমাকে হেল্প করে, তারাও যদি ঠিকঠাক ভাবে কাজ করে, নিশ্চয়ই আগামী দিনে, এবং শুধু তাই নয়, এবং তার সঙ্গে সঙ্গে অভিনেতা অভিনেত্রী, জুনিয়র আর্টিস্ট, সিনিয়র আর্টিস্ট, সকলেই যদি আমাকে প্রপারলি হেল্প করেন, হেল্প ইন দ্যাট সেন্সে যে তাদের নিজস্ব কাজটুকু যদি দায়িত্ব যে ওনাদের থাকে সেই দায়িত্বটুকু যদি করেন, তাতেও আশা করছি আমি সফল হব। আগামী দিনে চান্স আছে নিশ্চয়ই, আশা তো রাখবই। আচ্ছা, একা প্রযোজনা এলে যেমন ভেঙ্কটেশ ফিল্ম বা সুরিন্দর অনেক বড় ব্যানার, তো সেই রকম আপনাদের মতো যারা নিজেরা একা উদ্যোগ নিচ্ছে ব্যক্তিগত, তাদের মানে সুবিধা আর অসুবিধার দিকগুলো আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি ভেঙ্কটেশ বা সুরিন্দর ফিল্মস বা এসকে মুভিজ এখন খুবই কম করে, তো এদের কথা বলাটা আমার উচিত হবে না, কারণ ওরা অনেক বিগ হাউস। আর আমি তো জাস্ট শুরু করেছি এবং সিঙ্গেল প্রডিউসার। একটা জিনিস আমি শুধু বলবো, আমি অনেকগুলো অসুবিধা ফেস করেছি এবং এখনো করছি, যেটা যারা সিঙ্গেল প্রডিউসার এখানে আসে তাদেরকে প্রথম তো অন্যান্য প্রফেশনাল ক্ষেত্রে যখন কেউ নতুন আসে তাকে অতটা ভাবে হেল্প করে না, তো এখানে ঠকে শিখতে হয়। আমিও তাই করছি। একটা জিনিস এটা বলবো, সব থেকে বড় অসুবিধা কি, যারা আসছে সিঙ্গেল প্রডিউসার, প্রথম সিনেমা আমার মতো প্রথম করছে, যে তাদেরকে মানে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে, যে অনেকগুলো জিনিস প্যারামিটার্স সেগুলো প্রপারলি জানতে হবে, জানার চেষ্টা করতে হবে, যেটা আমি করিনি। মানে আমার সেই আইডিয়াটা ছিল না, এখন আমার আইডিয়াটা হয়েছে বলে আমি আগামী দিনে যারা আসবে তাদের জন্য বলছি। প্রপার ডিরেক্টর, যে সব ডিরেক্টরের দায়িত্ব বোধ আছে তাদেরকে নিয়ে কাজ করা উচিত। কারণ আমি ফেস করেছি, আমি তো
এই রিসেন্ট যেটা আমার বেরোলো, তারা তাদের নিজেদের মতো কাজ হলো, ব্যাস বেরিয়ে চলে গেল, তাদের কোনো দায়িত্ব রইলো না। যদি মানে এগ্রিমেন্ট বা কথা অনুযায়ী বলা হয় তাহলে ঠিকই, মানে সেই জায়গা থেকে ঠিকই করেছে, কিন্তু একটা লিয়াজও হওয়া উচিত যে কোনো প্রথম প্রডিউসার যখন ইয়েতে আসে, মার্কেটে আসে, তাকে তার কাছে তো সমস্ত কিছু আননোন, হ্যাঁ আননোন সমস্ত কিছু, তার কি প্রোডাকশন বাজেট হচ্ছে, কোথায় কি পাওয়া যাচ্ছে, কি কোন আর্টিস্ট, তার কিরকম মেন্টালিটি, সে কি ভালোবাসে খেতে, সে তাকে কি করলে সে আরো ভালো তার এক্সেলেন্সি দেবে, এইগুলো ডিরেক্টরের জানা উচিত বা ডিরেক্টর এটা গাইড করা উচিত। কিন্তু এখানে দেখলাম আমার যেটা অভিজ্ঞতা হলো, তো সেরকম আমি ঠিক তাদের ইয়ে পেলাম না। তারা প্রথমে অনেক কিছুই বলে যে আমি এত এই দেবো ওই দেবো, এত টাকা ইয়ে দেবো, কি বলে ওটিটি প্ল্যাটফর্ম থেকে আসবে, এখান থেকে এত আসবে, আমি এত ইনফিল্ম ব্র্যান্ডিং দেবো। তাতে দেখা যায় যে একটা বাজেট হলো, সে কি 80 লাখ টাকার একটা বাজেট হলো একটা সিনেমা। প্রথম দিকে ওরা যে ডিরেক্টর, বাজেট তো ডিরেক্টর দেয়, তো ডিরেক্টর যা বাজেট দিল তাদের 80 লক্ষ টাকার একটা বাজেট দিল, 80 লক্ষ টাকার মধ্যে আমি ইনফিল্ম থেকে এত দেবো, আমি ওইখান থেকে এত দেবো, এরকম করে করে অলমোস্ট হাফ বাজেট করে দেয়, 40 লাখে নামিয়ে দেয়। মানে অ্যাকচুয়ালি আমি 40 লাখ টাকা দিলে তাহলেই হয়ে যাবে সিনেমাটা। এইরকম সব কথা থাকে। আচ্ছা এইটা গেল, এরপরে আমার বিক্রি করার জায়গাটা বললো যে না দাদা ওইখান থেকে এত উঠবে, আর স্যাটেলাইট দেবো, স্যাটেলাইট থেকে এই আর দূরদর্শনে দেবো, ওখানে দেবেন, ওখানে যদি দেওয়া হয় তো যতবার চালাবে প্রত্যেকবার যখনই দূরদর্শন শো করবে 1 লাখ টাকা করে পাবেন। হিসাব করে দেখা গেল আমার 80 লক্ষ টাকাটা দিয়ে 1,60,000 টাকা আসে, 1,60,000 টাকা আসে। হ্যাঁ, এবং এরকম স্বপ্ন দেখায়, হ্যাঁ, কিন্তু আখেরে তার নয় জিনিসটা। যখন শুরু হলো আস্তে আস্তে, আচ্ছা এর মধ্যে আবার অনেক হিডেন কস্ট থাকে, সেগুলো বলে না। আচ্ছা এডিটিং এর জন্য আমি বলছি আর কি, মানে এটা মানে না, এডিটিং এর জন্য 1.5 লক্ষ টাকা আছে, ঠিক আছে, 1.5 লক্ষ টাকা আছে, ভেরি গুড। এবার যখন এডিটিং স্টার্ট হলো, একটা অ্যাসিস্ট্যান্ট এডিটরকে তো লাগবে, এটা গিল্ডের নাতে গিল্ড ইয়ে করে কমপ্লেন হয়ে গেলে তোমার সিনেমা বন্ধ হয়ে, অলরেডি তখন আমি 30 লাখ টাকা খরচা করে দিই, মানে হাফ অলরেডি খরচা হয়ে গেছে আমার। ওই অবস্থাতে যখন আমার শুট হয়ে গেল, আমার 30-40 লাখ টাকা অলরেডি ইনভেস্ট হয়ে গেল, তখন আমাকে বলছে না একটা অ্যাসিস্ট্যান্ট এডিটরকে না দিলেন, এটা না দাদা ওই গিল্ড থেকে খুব ঝামেলা করে, এবারে তুমি বলো এত টাকা খরচা করা করে তোমাকে ওই তো এরকম করে খোঁচাচ্ছে এবার, আর তার জন্য 50,000 টাকা, সেটা কিন্তু বাজেটের বাইরে। এগুলো হিডেন, এগুলো শুধু একটা বললাম, এরকম প্রত্যেকটা জিনিসে আছে, এগুলো বলে না। তো বেসিক্যালি আমরা যারা প্রডিউসার, সিঙ্গেল প্রডিউসার যারা এসেছি, আমার মতে তাদেরকে না বাঁচালে, হ্যাঁ তাদেরকে তো বাঁচানো উচিত এদের। তারা কিন্তু এখানে দেখছি না, এরা প্রডিউসারকে শুষে খাওয়ার জন্য এসছে। হ্যাঁ, যতক্ষণ পারবে প্রডিউসারের কাছ থেকে ছিনিয়ে নিই, তারপরে যা হোক না। এখানকার মেন্টালিটি আমি দেখি, এটা কিন্তু আমাদের অন্য রাষ্ট্রে এসব নেই, কিন্তু বোম্বে বা উড়িষ্যা ভিন রাজ্যে এটা কিন্তু নেই, কিন্তু এটা এইখানে আমাদের বেশি, বাংলাতে। শুধু আমি বলে না, আমি অনেকের সঙ্গেই আলোচনা করেছি যারা সিঙ্গেল প্রডিউসার, সব তারা সিনেমা করতে এসছে, একটা কোনো রকমে কমপ্লিট করেছে, অনেক সিনেমা তো ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, অনেক সিনেমা ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। মানে ওইরকম বাজেট দেখিয়েছে, যাই হোক আমার কপালে ছিল, আমি করতে পেরেছি, যেদের বসে হোক যে কোনো কারণে আমি এটাকে কমপ্লিট করেছি এবং ভালোভাবে রিলিজও করেছি, এবং আগামী দিনে ওটিটি প্ল্যাটফর্মে এটা বিক্রি কথাও চলছে, হয়েও যাবে। তো আপনার ওটিটি প্ল্যাটফর্মে বিক্রির আগে অবধি কতটা উঠে এসেছে ইনভেস্টমেন্ট, কতটুকু উঠে এসেছে? দেখুন রিসেন্টলি যেটা হয়েছে, একটা বাংলা সিনেমার মানে বাংলা সিনেমা নিয়ে খুব ডিজাস্টার হয়ে গেছে। অপরাজিতা এবং ওই বেলা শুরু এবং অপরাজিতা হিট হওয়ার পর থেকে কোনো বই, কোনো সিনেমা, কোনো বাংলা সিনেমা, আর কোথাও হাবজি গাবজি একটু খুব ভালো চলেছে। হ্যাঁ, তাছাড়া যে কটা অনেক সিনেমাতে বেরোলো, আমার আগেও বেরিয়েছে, আমার পরেও অনেক বড় বড় বিগ হাউসের, ভেঙ্কটেশ্বরও বেরিয়েছে, ফুলেরা চারপাচার এসব বেরিয়েছে। আমি যেটুকু জানি
খুব একটা মার্কেট করতে পারিনি। আমারও হল কালেকশন খুব একটা আহামরি এমন কিছু নয়, চলেছে, এখনো চলছে। ইনফ্যাক্ট 2 সপ্তাহ আগেও চলেছে আমার সিনেমাটা, এবং আবার চলবেও, পুজোর পরে আরো চলবে। কিন্তু সেই কিন্তু হারে পুজোর সময় আপনি কেন চালানোর সিদ্ধান্ত নিচ্ছেন না? বাচ্চাদের সিনেমা পুজোর সময় খুব ভালোই চলে। না, পুজোর সময় বাচ্চাদের সিনেমা পুজোর সময় চলে না, চলছে না, কারণ সব হলেই কিন্তু চাইছেন, এখন অনেক নতুন সিনেমা আসছে, এটা যেহেতু পুরনো হয়ে গেছে, নতুন সিনেমা দেখার চেষ্টা করছে। আর ম্যাক্সিমাম হিন্দি সিনেমার উপরে সবাই মানে কনসেন্ট্রেট করছে, বাংলা সিনেমার উপরে কনসেন্ট্রেট পুজোর সময় কেউ করছে না। একটা কাজ তো করাই যেতে পারে, ওটাকে হিন্দিতে ডাবিং করিয়ে ওটাকে যদি আবার নিউ রিলিজ না না, সে করা যেতে পারে, সে করা যেতেই পারে, কিন্তু যদি আমি সমস্ত রাইটস দিয়ে দিই তাহলে তো আমি করতে পারবো না। হ্যাঁ, আমাকে সমস্ত, আমি তো ঠিকই করেছি, সমস্ত রাইটস আমি দিয়ে দেবো, ডিজিটাল প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্মে সমস্ত ডিজিটাল রাইটস সব দিয়ে দেবো, তার জন্য আমি করতে পারছি না এখন। এটা যদি না করতাম, যদি আমি নিজেই রেখে দিতাম তাহলে হয়তো করতে পারতাম, কিন্তু যেহেতু আমার এটা প্রথম সিনেমা, আর আমার তো এক্সপিরিয়েন্স নেই, কি হবে কি হবে না আমি জানি না, তো আগামী দিনেও তো আমি এটা করবো, নিজেই ডাবিং করে অন্য। না, ওটিটি প্ল্যাটফর্ম বা আপনি কোনো চ্যানেলকে যদি দিতে থাকেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন যে বাংলা হিন্দি দুটো সত্যই দেবে, আপনি আরেকটা করে একসঙ্গে দুটো দেবে, আরেকটা সিনেমা করে, আরেকটা না, এটা হিন্দি ডাবিং করে সেটাকে পুজোর সময় চালিয়ে তারপরে দেবে, দুটোই দেবে। এখন তো যা অবস্থা, এখন আর সেই সময়টুকু নেই, আমি লেট হয়ে গেছে আমার পূজা, তো আগামী দিনে নিশ্চয়ই এরকম একটা অফার চেষ্টা করবো, অফার নেওয়ার আর কি, যে হ্যাঁ করা যায় কিনা দেখি। তো আপনার যে উৎসাহটা সিনেমার প্রতি বা আকর্ষণ, টান, ভালোবাসা যেটাই বলুন, তো সেটা কি শুধু সিনেমা বা আজকালকার দিনে যেগুলো এসছে, ধরুন সিরিয়াল, মেগা সিরিয়াল, তারপরে ওটিটি প্ল্যাটফর্ম, তারপরে ধরুন ওয়েব সিরিজ, এগুলোর উপর কোনো ভবিষ্যতে করার কিছু পরিকল্পনা আছে না? এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন? না, আমার এরপরে যেটা করার ইচ্ছা আছে, এটা হচ্ছে কিছু ওয়েব সিরিজ করার ইচ্ছা আছে, ওয়েব সিরিজ করব, এবং কি বলে, ওয়েব সিরিজ তো করবো, আর কিছু ডকো ফিচার করার ইচ্ছা আছে আমার। কেন, ওগুলো বিক্রি করতে সুবিধা হয়? ডকো ফিচার বিক্রি করতে সুবিধা না, ডকো ফিচারের যা মার্কেট আছে, মার্কেট বলতে আমি যদি খুব ভালো ডকো ফিচার করতে পারি তাহলে এটা ইন্টারন্যাশনালি মার্কেটটা হয়। অলরেডি আমি একটা প্রজেক্টে নিয়ে কথাবার্তা চলছে আর কি, গ্রিনারিজ নিয়ে, হ্যাঁ, আমি চিন্তা করেছি কি বলে বন জঙ্গল, তার সঙ্গে যারা বন জঙ্গলে থাকে আর কি, এসব নিয়ে একটা চিন্তা ভাবনা আছে বড় প্রজেক্টে। এটা ডকু ফিচার একটা করার ইচ্ছা আছে, আর ওয়েব সিরিজ তো আগামী দিনে শুরু করবো খুব তাড়াতাড়ি, মানে পুজো যাক, তারপর থেকেই বসবো আমরা। ওয়েব সিরিজ হোক বা ছোট ছোট মানে শর্ট ফিল্ম নয়, আর সিরিয়ালে যাবোই না, 100% সিরিয়ালে যাবো না, মুভিজ আর শর্ট ফিল্ম, হ্যাঁ। তো ভবিষ্যতে কি ধরনের ফিল্ম করার আর ইচ্ছা আছে? কন্টেন্টের উপরে যাব, এবারে ক্রিয়েটিভ কন্টেন্টের উপরে যাব। হ্যাঁ, বাচ্চাদের সিনেমা তো করলাম, দেখলাম। তো প্রথমবার বাচ্চাদের সিনেমা কেন করলেন? মানে আপনার কি বাচ্চাদের ভালো সিনেমা হয় না, এই দিকটায় একটা নজর ছিল? হ্যাঁ, বাচ্চাদের অ্যাকচুয়ালি বাচ্চাদের সেরকম ভাবে তো সিনেমা খুব একটা দেখা যায় না, সেই জন্য বাচ্চাদের নিয়ে বাচ্চাদের একটা জায়গাও আছে, বাচ্চারাই বা তাদের এন্টারটেন কোথায় কিভাবে করবে, বাচ্চাদের তো জায়গা ছোট হয়ে গেছে। আমরা যে ছোটবেলায় খেলাধুলা করতাম, এখনকার বাচ্চারা কিন্তু খেলাধুলা করে না সেরকম, সবসময় পড়া 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 পড়া, পড়াশোনার চাপ, এই চাপ ওই চাপ করে, তো এন্টারটেনমেন্টের জায়গায় নেই। তাই দেখলাম যদি এরকম একটা করা যায় ঘরে বসে, এখন তো বাড়িতে বসে সিনেমা দেখা যায়, হলেও যেতে হয় না, তো সেই জন্য বাচ্চাদের নিয়ে একটা চিন্তা ভাবনা করলাম, এবং প্রজেক্টটা এসেও গেল। বাচ্চাদের সম্পূর্ণভাবেই পুরো পিওরলি বাচ্চাদের, তার সঙ্গে বাংলা সিনেমায় কোনোদিন সার্কাস দেখানো হয়নি, সার্কাসটাও আমি পেয়ে গেলাম, এবং সার্কাস মানে একদম পুরো অরিজিনাল সার্কাস, এরকম নয় যে আমি সেট তৈরি করে করেছি। অরিজিনাল সার্কাস হচ্ছে সেখানে শুটিং, আমরা রেন্ট দিয়ে সেই সার্কাসে পুরো কন্ট্যাক্ট করে আমরা সেই সার্কাস দিয়ে তুললাম। সার্কাসটা একটা নস্টালজিয়া, আমাদের সময় ছিল, এখনো আছে
সার্কাসও হারিয়ে যাচ্ছে। এই সব কিছু ভেবে চিন্তে দেখলাম না ভালো ভালো লাগলো আর করে ফেললাম। তো ওই গল্পটা আপনার কাছে যখন নিয়ে আসে পরিচালকেরা, তখন কি আপনার মানে সার্কাসটা দেখে ইন্টারেস্ট হয়েছিল প্লাস বাচ্চাদের সিনেমা? হ্যাঁ, সার্কাসটা দেখে ইন্টারেস্ট হয়েছিল। আরেকটা হচ্ছে যে এইখানে একটা দাদু নদীর একটা খুব আনকন্ডিশনাল সম্পর্ক, যেটা না এখন আগেও বলেছি আমি। তো সেই সম্পর্কটা, সেই রিলেশনশিপটা এখন আমরা যেভাবে এনজয় করেছি, এখন কিন্তু খুব আস্তে 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 হারিয়ে যাচ্ছে এই এনজয়মেন্টটা, মানে এই রিলেশনশিপের এনজয়মেন্টটা। এটা খুবই আনকন্ডিশনাল। তো সমস্ত আমাদের যে রিলেশনশিপ সবগুলোই কন্ডিশনাল হয়। একমাত্র এই দাদু নাতি, ঠাকুমা নাতি, দিদা নাতি, নাতনি, এদের মানে সম্পর্কটার মধ্যে খুব মানে একটা গভীর সম্পর্ক এবং নিরেট একটা, যার মধ্যে কোনো রকম কোনো কন্ডিশন থাকে না আর কি। হ্যাঁ, কি বলবো, ইয়ে ভালোবাসা আর কি, একদম পুরো উন্মুক্ত ভালোবাসা। হ্যাঁ, নিখাত উন্মুক্ত ভালোবাসা। তো এইটা আমাকে খুব ভালো লেগেছিল। সার্কাস প্লাস এই একটা জিনিস, আর একটা ফ্যান্টাসি ছিল আমার সিনেমার মধ্যে। ফ্যান্টাসি হচ্ছে পক্ষীরাজের ঘোড়া, যে কিভাবে পক্ষীরাজটা আসবে টানা লাগে, এইসব নিয়ে আমি ভেবেছিলাম। বা তখন আমার মনে হয়েছিল যে মনে হয়েছিল যে হ্যাঁ এটা ভালো লাগবে বাচ্চাদের। সেই জায়গা থেকেই সিনেমাটা। তো এখানে কি আপনার ছেলে মেয়ে কোনোভাবে আপনাকে অনুপ্রাণিত করেছে, না নিজের ছোটবেলাটা ভেবেই করেছিলেন? আমার ছেলে মেয়েরা তো, এরা তো আমরা যেভাবে ছোটবেলাটা কাটিয়েছি, ওই যে বললাম এখনকার বাচ্চারা ওরকম কাটায়। আমাদের পড়াশোনার চাপটা একটু অন্যরকম হয়ে গেছে। আমাদের সময় ছিল, বাট এখন পড়াশোনার ওয়ে অফ এডুকেশন এবং তার একটা বিশাল একটা চাপ, এইগুলো করার পরে এখনকার বাচ্চারা আমার মানে আমরা যে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি, এখনকার বাচ্চারা সেটা পারে না। তো ইন্সপিরেশন বলবো না, মানে ওদের কষ্ট, ওদের একটা বড় কষ্ট যে আমরা এইভাবে কাটিয়েছি। আমরা পক্ষীরাজের ঘোড়া, এই যে রূপকথার গল্প, এইগুলো আমরা শুনতাম। আমরা তার সঙ্গে সঙ্গে সার্কাসও যেতাম, এনজয় করতাম। এই এবং দাদু নাতির সঙ্গে খুনসুটি, খেলাধুলা, হ্যান ত্যান এসবগুলো করতাম। এইগুলো তাদেরকে দেখাতে চেয়েছি যে ভাই আমাদের ছোটবেলাটা এরকম কেটেছে, দেখো আমাদের তোমাদের ছোটবেলা কিরকম কাটছে। এটা আমি তুলে ধরতে চেয়েছি সিনেমাটার মধ্যে। তো এটা তো একটা মহৎ প্রচেষ্টা, আপনার প্রাপ্য আরো অনেক বেশি ছিল। সেটা অ্যাকসেপ্টেন্স পাবলিকের কম পেয়েছেন। হ্যাঁ, পাবলিকের কাছে অ্যাকসেপ্টেন্স উপর সমস্ত কিছু নির্ভর করে। আর তারপরে আরেকটা জিনিস যেটা দেখলাম এখানে, আমরা সিনেমাটা করলাম, মন দিয়ে সিনেমা করলাম, সিনেমাটাও খুব ভালো হয়েছে। কিন্তু যা হয়, আমাদের হল আমরা খুব কমই পেলাম। আমাদের যা যা হল চাইছিলাম সেই হলগুলো পাইনি। আচ্ছা, যদিও বা পেলাম, তা এমন একটা টাইম আমাদের দেওয়া হলো যে রাত 9টার সময় শো দিল। রাত 9টার সময় কোন বাচ্চা সিনেমা দেখতে যাবে? আচ্ছা, সন্ধ্যে 7টার সময় শো দিল, কোন বাচ্চা যাবে? সকাল 11টার সময় একটা শো দিল, রবিবার দিন সকাল 11টার সময় শো দিয়ে কোন বাচ্চা, কোন বাবা মা তার বাচ্চাদের নিয়ে যাবে বল? এইসব কোঅপারেশনের খুব অভাব এখানে। যার জন্য এখানে কোনো নতুন প্রযোজক এসে, প্রডিউসার এসে সাস্টেইন করতে পারে। বলছি যে আপনি তো প্রডিউসার, আপনার সঙ্গে পরিচালক, আর্টিস্ট, কো আর্টিস্ট, হ্যাঁ, আর্ট ডিরেক্টর, সাউন্ড, তারপর পিআরও, অ্যাডভার্টাইজমেন্ট, সমস্ত মিলিয়ে একটা স্পট বয় থেকে টোটাল ইউনিটের কে কেমন কোঅপারেট করেছে? প্রোডাকশনে যারা ছিল, স্পট বয়, ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, তারপরে কি বলে ট্রলিম্যান, এরা সব নিজের নিজের কাজ করেছে। এরা নিজে কাজ করেছে বলেই সিনেমাটা আজকে এখানে হয়েছে। আর আর্টিস্টরা কাজ করেছে তাদের যা নিজস্ব যে অভিজ্ঞতা বা তাদের যা এক্সেলেন্সি সমস্ত দিয়েছে সিনেমাটা, নাহলে সিনেমাটা হলো কি করে, ভালোই হয়েছে। কিন্তু কতগুলো অভিজ্ঞতা আমার হয়েছে, কিছু আর্টিস্ট আমাকে কোঅপারেট করেন, কয়েকজন করেছে। যেমন কি বলে, অনেক সিনিয়র আর্টিস্ট আছে যারা আমাকে কোঅপারেট করেছে।
তারা ট্রেলার লঞ্চে এসছে। ম্যাক্সিমাম যাদের সকল্ড খুব ভালো আর্টিস্ট, খুব নামি আর্টিস্ট, এরকম অনেক আছে, আমি নাম বলছি না ক্যামেরার সামনে, বলা উচিত না, তো তারা আমার ট্রেলার লঞ্চেও আসেনি। অনেকবার আমন্ত্রণ জানানো সত্ত্বেও তার বাড়িতে গিয়ে আমরা কার্ড পৌঁছে দিয়েছি। হ্যাঁ, আমাদের প্রিমিয়ার শোতে ইনভিটেশন করেছি, অবশ্যই আসতে হবে বলেছি, তা সত্ত্বেও ওনার বলেছেন হ্যাঁ আসবো, কিন্তু আসেনি, কোনো এক্সকিউজও দেখায়নি, আসেননি। তো এইগুলো খুব খারাপ লেগেছে জায়গাগুলো। আগামী দিনে কি করবো সেটাও ভেবে দেখবো। আর এমনি সব ঠিক আছে। আরেকটা যেটা বলার কথা, যে আমি পিআর যেগুলো আছে, এটা তো পার্ট অফ ডিরেক্টর, ওরাই নিয়োগ করে, ওরাই জানে, যেহেতু আমার প্রথম ছবি তো ডিরেক্টরই নিয়োগ করেছিল পিআর। তো আমি পিআর এর কাজে হ্যাপি নই। আমাকে পিআর খুব একটা ভালো ফল দিতে পারেনি, কিন্তু তার সঙ্গে যা কন্ট্যাক্ট হয়েছে, যত কাজ করেছে ফুল পেমেন্ট তার সঙ্গে কমপ্লিট হয়েছে, কিন্তু সে অনুযায়ী ও পিআর আমার খুব একটা ভালো কাজ করতে পারেনি, যে কোনো কারণে হোক। পিআরকে জিজ্ঞেস করলে বলে ডিরেক্টর বারণ করেছে, ডিরেক্টরকে বলে যে পিআর আসছেন, আমি কি করবো, এরকম জায়গায় একটা মাঝখানে হয়েছিল। আরেকটা কথা আমি আরেকবার বলি, যে যারা নতুন প্রডিউসার, যারা আবার সিনেমাতে লগ্নি করতে আসছেন, তারা অবশ্যই ডিরেক্টর সেরকমভাবেই নেবেন যারা পড়াশোনা করে ডিরেক্টর হয়েছে, যারা রীতিমতো লেখাপড়া করে ডিরেক্টর হয়েছে, তাদেরকেই চুজ করবেন। এই প্রসঙ্গে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি। এখন সত্যজিৎ রায়ের নন্দনের নকশাটা সত্যজিৎ রায়ের, হ্যাঁ, তো নন্দন থেকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করা হয়, তারপরে এসআরএফটি সত্যজিৎ রায়ের স্মরণে করা হয়েছে, কিন্তু সত্যজিৎ রায় এগুলো কোথা থেকেও পাস করেনি, কিন্তু সত্যজিৎ রায়ের বাবা আর্ট কারেক্টার। দেখুন, প্রতিভা একজনই থাকে না, আমি তেন্ডুলকার একজনই হয়, ক্রিকেট তো সবাই খেলে, তেন্ডুলকার একজনই হয়, সৌরভ একটাই হয়, তেমনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, এরা এক একটাই করে পিস হয়, কিন্তু তাদের সঙ্গে এইসব ডিরেক্টরদের না বলে, কম্পারিজন না করে। হ্যাঁ, তবে হ্যাঁ, তো এইটুকু তো দেখতে হবে যে তার কতটা জ্ঞান আছে। তো যারা লেখাপড়া করে ডিরেক্টর হয়েছে, আজকালকার যুগে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা এসছে, খুব ভালো ভালো প্রজেক্ট করছে, দেখছি তারা সবাই লেখাপড়া করে ডিরেক্টর হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে যারা আসছেন, এইসব সব প্যারামিটার্স গুলো দেখে আপনারা আসুন, মানে আমার মতো আর ঠকবেন না আর কি। তাহলে ঠিক আছে, ও ফর দা বেস্ট করার জন্য। হ্যাঁ, তার আর একটা জিনিস, মানে অনেকে সফল পুরুষের বলে একজন নারী অনুপ্রেরণা থাকে, তো আপনার ক্ষেত্রে কে? সে মা হতে পারে, দিদি হতে পারে, প্রেমিকা হতে পারে, স্ত্রী হতে পারে। স্ত্রী থাকলে প্রেমিকা কি করে আসবে? কেন সে প্রেমিকা না হলে ভালো বন্ধু হতে পারে, তো হ্যাঁ, তাও ভালো বন্ধু হতে পারে। অবশ্যই মা আছে, আর আমার অনেক বন্ধু আছে যারা আমাকে ইন্সপায়ার করেছিল। কিছু বন্ধু, খুবই কাছের বন্ধু আছে, যেমন আমার সঙ্গে ছিলেন, পুরো আমাকে কোঅপারেশন করেছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন। সেই সময় আমি একা ছিলাম, এটা না বললে খুবই ভুল হবে, আমি খুবই একা পড়ে গেছিলাম তখন। ডিরেক্টর সব আলাদা হয়ে গেছে, সবাই একা একা হয়ে গেছিল। তাই আমি আরেকটা একটা জায়গা বলা ছিল, অল্প স্বল্প করে একটা কলকাতায় একটা ফোক ফিউশনের ব্যান্ড আছে, তার নাম হচ্ছে তিতাস ব্যান্ড। দীর্ঘ 8-10 বছর, 11-12 বছরের পুরনো ব্যান্ড, খুবই রিনাউন্ড ব্যান্ড। তো সেই ব্যান্ডের নাম হচ্ছে তিতাস। সেই তিতাসের যে মেন্টর, যে লিডার, মেরি ব্যানার্জি, সে খুবই ভালো বন্ধু আমার। সে ওই সময় আমার পাশে দাঁড়িয়েছিল, থ্যাংক ইউ মেরিকে অনেক। তো এই বাদ বাকিটা এবারে। আর যখন চাকরি ছাড়লেন, এটা তো বিরাট সিদ্ধান্ত, পরিবার থেকে কোনো আসেনি? হ্যাঁ, এরকম রিস্ক নেন, এসেছিল। তো সেটা কাটলেন কিভাবে? এসেছিল, বললাম যে ঠিক আছে, করলাম তো এত বছর চাকরি, এবার দেখি না এখানে গিয়ে কারো অধীনে থাকবো না, নিজেই করে দেখি একটু। তাই এসেছিল, বাবা মা বলেছিল ভেবে দেখ। তো আপনার ছোটবেলা পড়াশোনা, বড় হয়ে ওঠা, সে সম্পর্কে যদি কিছু একটু বলেন। সবার মতো স্পেশাল কিছু না, ডানপিটে ছিলাম, খেলাধুলা করতাম, পড়াশোনা খুব একটা ভালো ছিলাম না। পড়াশোনা ভালো হলে তো অনেক বড় বড় অফিসার হয়ে যেতাম। কোনো রকমের পরীক্ষা পাস করেছি, ব্যাস
আর স্কুল কলেজটা কোথায়? বর্ধমান, আমি বর্ধমানের বাড়ি, আমার বর্ধমান ডিস্ট্রিক্টে। ওখান থেকে মানে শক্তিগড়ের ল্যাংচা আছে, ওইখানে আমার বরসুল বলে একটা গ্রাম আছে, ওইখানে আমার লেখাপড়া সব। আর গ্র্যাজুয়েশন কলকাতা ইউনিভার্সিটি থেকে করেছি। ব্যাস, তারপরে অনেক পড়াশোনা হয়ে তাহলে গেছে তো বলে খারাপ না, কলকাতা ইউনিভার্সিটির চান্স যখন পেয়েছেন খুব খারাপ নয়। কোনো রকমে মিডিও কাজ চলে গেছে। আর এই চাকরিটা কিভাবে যোগাযোগ করুন, যেখানে ইন্টারভিউ দিয়ে করেছি চাকরিটা। মানে আমি একটা ছোট্ট একটা ইয়ে থেকে সার্চার কাজ করতাম তখন 2000 সালে। আমার একটা ছোট্ট একটা ফার্মে করতাম, ফার্মে করতে করতে তখন সিএসসির এই কি বলে ক্যাপটিভ কোল মাইন্স ওখানে তখন ওপেন করছে। হ্যাঁ, তো সেখানে যোগাযোগ করলাম, সেখানে অ্যাপ্লিকেশন দিলাম, সেখানে ইন্টারভিউ হলো, ইন্টারভিউ করে চাকরি পেলাম। দীর্ঘ 16 বছর চাকরি করলাম ওখানে র্যান্ডাম। তো কি ধরনের কাজ এখানে করতে হতো কলিয়ারি যেহেতু? আমি বেসিক্যালি করতাম কি, ওখানে কয়লা যে আসতো, কয়লা প্রোডাকশন হতো, প্রোডাকশন হতো বিভিন্ন প্রসেসের মাধ্যমে, সেগ্রিগেশন হয়ে তারপরে করে কি বলে রেল মারফত ওদের যে পাওয়ার স্টেশনগুলো আছে সেখানে আসতো। তো টোটাল এই যে আসার ব্যাপার, ব্যাপারটা ডিসপ্যাচের এখানে আমি দেখতাম, সুপারভাইজ করতাম। তারপরে আস্তে আস্তে ওইখান থেকে গিয়ে আমি ইন্ডিয়ান অয়েলের সঙ্গে যুক্ত হলাম। কোল মাইন্সে অনেক তেল লাগে, তো সেই সেখানে দেখাশোনা করতাম, ইন্ডিয়ান অয়েলের সঙ্গে লিয়াজও করতাম। এই ছিল কাজ। তো আপনাদের এই যে সিঙ্গেল প্রডিউসার হওয়ার যে প্রবলেমটা, তো কয়েকজন এরকম বন্ধু মিলে আপনারা জয়েন্ট ভেঞ্চারে একটা কোনো বড় এখনো ভাবিনি। পরে যদি আমার খুব একটা ইচ্ছা নেই সেরকম, মানে নিজস্ব স্বাধীনতা খর্ব হয় বা কেউ একজন নিয়ে করলে মানে বিশ্বাসঘাতকতা করলে সেখানে সবাইকে সাফার। আমি ওটা নিয়ে ভাবিনি, ভাবছিও না আপাতত এখন। যতটা পারবো নিজেই করবো, এগিয়ে যাবো। আর বাবা কি কাজ করতেন, ভাই বোন? বাবা রিটায়ার্ড আইএফএস। আমরা এক ভাই 2 বোন। দিদিরা কাছাকাছি থাকে সব? না, একজন দিল্লিতে থাকে আর একজন বাঁকুড়াতে থাকে। তো আপনাদের সিনেমায় উৎসাহ দিয়েছেন যথেষ্ট? হ্যাঁ, অবশ্যই পাশে ছিলেন অনেক রকম ভাবেই। তারা আসতে পারেনি কিন্তু দূর থেকে অনেক রকম ভাবেই মেন্টালি আমাকে সাপোর্ট করেছে, পাশে ছিল। তো অভিনয় করতে গিয়ে মানে যেটা শিখেছেন, তো সেটা আমি শিখিনি, কিছুই আমি অভিনয় শিখিনি। আমি বলেছি এরকম স্ক্রিপ্ট ধরে দিয়েছে, পড়েছি, পড়ে বলেছে অভিনয় করতে, আমি করে দিয়েছি। সেটাই ঠিক হয়ে গেছে, ব্যাস সেটাই ওকে হয়ে গেছে। তো সেটা প্রোডিউসারই আপনার কি মনে হলো, আপনি ঠিকঠাক করতে পেরেছেন না ওরা প্রোডিউসার বলে ওকে করে দিল? তো আমি বললে তো হবে না, সেটা দর্শকে কতটা নিতে পেরেছে। দর্শক যদি বলে ঠিকঠাক তবে ঠিকঠাক, আমি আমার করেছি, আমাকে যেটুকু বলেছে আমি করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর অনেক প্রোডিউসার তো আছে মানে বান্ধবী বা স্ত্রীকে বা মেয়েকে হিরোইন হিসাবে দেখতে চায়, আপনার সেরকম কোনো ইচ্ছে নেই? না, সেরকম কোনো ইচ্ছা নেই। বা আমার বয়স তো 50 বছরের কাছাকাছি। আমার যদি বান্ধবী থাকে, সে বান্ধবী আর কি হিরোইন করবে? সে মায়ের রোলই পাবে, নাহলে মাসির রোলই পাবে। তো সবসময় না গল্পের উপর ডিপেন্ড করে। মানে উত্তম কুমারের অগ্নিশ্বর সিনেমা দেখেছেন, যথেষ্ট বয়সে। ধর্মী মেয়ে দেখেছেন, দাদার রোলেও সে হিরো। অমিতাভ বচ্চন দাদুর রোল করলেও হিরো। ওরা তো লিজেন্ড ছিলেন না। কোথায় এটা তুলনাই করবেন না। কোথাও অমিতাভ বচ্চন, উত্তম কুমার। সঙ্গে সঙ্গে তো এইসব লোকজন আছে যারা রঙিন মিথ্যা স্বপ্ন দেখায় যে এই করে দেবো, ওই করে দেবো। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এটা আমার সঙ্গে হয়েছে। এখন কেউ নেই, এখন সিনেমা সব শেষ হয়ে গেছে। সবার যা যা পাওনা গুন্ডা সব মিটে গেছে। এখন আর কেউ নেই। প্রথম 2-1 দিন করেছিল যে হ্যাঁ বিক্রি হয়েছে, বিক্রি করবো এত, ব্যাস, তারপরে সব চুপচাপ হয়ে গেছে। সবার আর কি বলবো, দায়িত্ব নিতে চায় না আর কি। জাস্ট রিভার্স, যা বলেছিল শুরুতে, এন্ডে গিয়ে রিভার্স। সেই জন্য আমার একটাই, যারা আসবে, নতুন প্রযোজক যারা আসছে, তাদের উদ্দেশ্য, তোমরা যদি এটাকে ভালোভাবে সম্প্রচার করো, তো তাদের কাছে একটা রিকোয়েস্ট, যখনই নতুন সিনেমা বানাবেন আপনারা, অবশ্যই ডিরেক্টরের একটা বড় ভূমিকা থাকে। ডিরেক্টরদের
পোর্টফোলিও জেনে অবশ্যই এগোবেন, তার আগে কিন্তু এগোবেন না, এটা আমার তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি। আচ্ছা, তেতো সবসময় খারাপ হয় না, এটা আমি আপনাকে বলতে চাই। যেমন উচ্ছে তেতো, নিম পাতা তেতো, কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। তো সেই তিক্ত অভিজ্ঞতাই আশা করব আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যাবে। তো সেই শুভেচ্ছা নিয়ে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।